বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয়ের উপর আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ে নগদান বই। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক পরীক্ষার জন্য নির্ধারিত সিলেবাস রয়েছে, আর দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে বা যারা আজকে একটু দেখবে, তোমাদের জন্য একটি রিভিশন অধ্যায়। নবম শ্রেণীতে তোমরা অনেকবার পড়েছো, দশম শ্রেণীর এ পর্যন্ত তোমরা বিষয়টি নিয়ে বেশ পড়েছো, আর আমরা আশা করছি তোমরা এই অধ্যায়টি নতুন করে দেখলে তোমাদের নতুন করে আবার ধারণা হবে এবং এগুলো রিভিশন হয়ে যাবে। মূলত এটি নবম শ্রেণীর জন্য নতুন একটি অধ্যায়, আমি সেভাবেই আলোচনা করছি। আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি দেখে বাড়ির কাজ করবে এবং এর সাথে সাথে আরো বেশি বেশি এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের আলোচ্য বিষয় অষ্টম অধ্যায়ে নগদান বই। শুরুতেই জানা প্রয়োজন নগদান বই কি। নগদান বইয়ের সংজ্ঞা থেকেই আমরা জানতে পারবো যে আসলে নগদান বইটা কি। ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লেনদেন হয়। নগদে হয়ে থাকে, বাকিতে বা ধারে হয়ে থাকে, বিলের মাধ্যমে হয়ে থাকে, চেকের মাধ্যমে হয়ে থাকে। এই যে লেনদেনগুলো সংগঠিত হয়, এই লেনদেনগুলো সংগঠিত হওয়ার একটি অংশ নিয়ে আমরা নগদান বই প্রস্তুত করি। মূলত একটি নগদান বই সাধারণত নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বই তৈরি করা হয় তাকে নগদান বই বলে। আমি আবার বলছি সংজ্ঞাটি, নগদান বই হচ্ছে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে। নগদান বইকে বলা হয় হিসাবে প্রাথমিক বই। এটি জাবেদার একটি অন্যতম শাখা। নগদান বইকে আবার বলা হয় খতিয়ান। যদি খতিয়ান হয়ে থাকে তাহলে এটিকে হিসাবের পাকা বই নামেও অভিহিত করা হয়। তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইয়ের গুরুত্ব রয়েছে। নগদান বই একদিকে যেমন প্রাথমিক বই, অন্যদিকে হচ্ছে নগদান বই হচ্ছে পাকা বই। পাকা বই হচ্ছে এটি এক ধরনের খতিয়ান। নগদান বইকে আমরা বলতে পারি খতিয়ান। খতিয়ান যেহেতু পাকা বই, এই জন্য নগদান বই হচ্ছে পাকা বই। আর খতিয়ান নগদান বইকে আমরা প্রাথমিক বই বলি এজন্যই যে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো প্রাথমিকভাবে আমরা এই নগদান বইতে লিপিবদ্ধ করে থাকি, এজন্য এটি হচ্ছে প্রাথমিক বই। তো তাহলে সংজ্ঞাটা কি? যে বইতে নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। এখানে বিলের মাধ্যমে কোনো লেনদেন হলে সেটি লিপিবদ্ধ হবে না, ধারে বা বাকি কোনো লেনদেন হলে সেটি লিপিবদ্ধ হবে না। তো আমরা এখন নগদান বইয়ের সংজ্ঞাটি জানলাম। নগদান বইয়ের আসলে আমরা প্রকারভেদ জানব। নগদান বইয়ের প্রকারভেদ। নগদান বই আসলে কত প্রকার, কিভাবে নগদান বই সংরক্ষণ করা হয়? বহুল প্রচলিত এবং দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রেক্ষিতে এর ভিত্তিতে নগদান বইকে 4 ভাগে ভাগ করা যায়। দীর্ঘদিন ধরে প্রচলিত নগদান বই চলে আসছে ব্যবসায়ীদের মধ্যে, এরকম নগদান বইকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমত হচ্ছে এক ধরা নগদান। এক ধরা নগদান বই, 2 ধরা নগদান বই, 3 ধরা নগদান বই, 4
4 হচ্ছে খুচরা বা বহু ভরা নগদান। তাহলে দেখো নগদান বই দীর্ঘদিন ধরে চলে আসছে, দীর্ঘদিন ধরে প্রচলিত এমন নগদান বই হচ্ছে 4 প্রকার। 1 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই এবং খুচরা বা বহু ঘরা নগদান বই। তাহলে নামকরণ থেকে বোঝা যাচ্ছে কিন্তু 1 ঘরা মানে কি একটি মাত্র টাকার ঘর থাকবে, 2 ঘরা 2টি মাত্র টাকার ঘর থাকবে, 3 ঘরা 3টি মাত্র টাকার ঘর থাকবে, আর বহু ঘরা 3 ঘরা মানে 3টি টাকার পরে যত রকমের ঘর আছে সেগুলোর জন্য হবে খুচরা বা বহু ঘরা নগদান বই। আমাদের নবম ও দশম শ্রেণীতে পাঠ্য বইতে প্রথম 3টি বইয়ের 3টি নগদান বইয়ের আলোচনা আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে 1 ঘরা নগদান বই তার মানে একটি টাকার ঘর বলতে আমি বোঝাচ্ছি ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর থাকবে। আমরা নগদান বইকে আরো বিকল্প নামে ডাকতে পারি, এটিকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। নগদান বইকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব, অথবা এটিকে অন্য নামেও ডাকতে পারি। এর আরেকটি নাম হচ্ছে জমা ও খরচের বই। অর্থাৎ নগদান বই হচ্ছে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেই লেনদেনগুলো থেকে কি পরিমাণ অর্থ ব্যবসায়ে আগমন ঘটেছে এবং ব্যবসায় থেকে কি পরিমাণ অর্থ চলে গিয়েছে। তো 1 ঘরা নগদান বইয়ের উভয় দিকে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার ঘর থাকবে, যেখানে শুধু নগদ লেনদেন লিপিবদ্ধ হবে। যখন আমরা নগদান বইয়ের সবটি দেখব বা ঘরটি দেখব তখন দেখব যে 2 ঘরা নগদান বই বলতে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 2টি করে টাকার ঘর রয়েছে। প্রথম ঘরটি হবে নগদ সংক্রান্ত, দ্বিতীয় ঘরটি হবে ব্যাংক সংক্রান্ত। এজন্য এটাকে বলা হয় 2 ঘরা নগদান বই। তাহলে 3 ঘরা নগদান বই কোনটা? ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে যখন 3টি করে টাকার ঘর থাকবে তখন তাকে বলা হবে 3 ঘরা নগদান বই। সেই 3টি ঘর হবে নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা সংক্রান্ত। অনেক সময় দেনাদারের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার জন্য আমাদের কিছু টাকা ছাড় দিতে হয় অথবা ছাড় পাওয়া যায়। এই যে ছাড় দেওয়া এবং ছাড় পাওয়া এগুলোকে বলা হয় বাট্টা। এই বাট্টা সংক্রান্ত লেনদেনও এখানে লিপিবদ্ধ করা হবে। তাহলে 1 ঘরা নগদান বই হচ্ছে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি মাত্র টাকার ঘর থাকবে। 2 ঘরা নগদান বই হচ্ছে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 2টি করে টাকার ঘর থাকবে। 3 ঘরা নগদান বই হচ্ছে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার ঘর থাকবে। খুচরা বা বহু ঘরা নগদান বই আমাদের পাঠ্য বইতে নেই। তোমরা উপরের ক্লাসে যখন উঠবে তখন এই সম্পর্কে স্পষ্ট ধারণা করে নিতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব 1 ঘরা নগদান বই কিভাবে হিসাবভুক্ত করা হয় বা 1 ঘরা নগদান বইতে কি ধরনের লেনদেন লিপিবদ্ধ করা যায়। চলো আমরা একটি অঙ্কের সাহায্যে এর সমাধান বা এর উত্তরগুলো খুঁজে নিই। আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে আজকে 1 ঘরা নগদান বইয়ের একটি সমাধান দেখি। আমরা এটি দেখলে অবশ্যই বুঝতে পারবো যে কিভাবে নগদান বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করতে হয়। 1 ঘরা নগদান বইয়ে আজকে আমরা একটি উদাহরণ দেখব কিভাবে আমরা প্রথমত কিছু লেনদেন দেওয়া থাকবে। আমাদের কিন্তু মনে রাখতে হবে 1 ঘরা নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লিপিবদ্ধ হবে। আর শুরুতেই বলে রাখি এই নগদান বই শুরু করার জন্য প্রত্যেকটা নগদান বইয়ের একটি ব্যালেন্স থাকে বা একটি উদ্বৃত্ত থাকে, যদি সেটি পুরাতন ব্যবসায় প্রতিষ্ঠান হয়। আর যদি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান হয় তাহলে তারা ব্যবসায়ের শুরুতেই নতুন কিছু মূলধন নিয়ে বা নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করবে। তাহলে আমরা নগদান বইয়ের শুরুতেই যে তথ্যটা দেওয়া থাকবে, কিছু উদ্বৃত্ত দেওয়া থাকবে, সেই উদ্বৃত্ত আমরা
খতিয়ান অধ্যায়ে জেনেছি কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করতে হয় এবং যে মাসে অঙ্ক শেষ করা হয় সেই মাসের উদ্বৃত্তটাই পরবর্তী মাসের প্রথম তারিখে উদ্বৃত্ত চলে আসে। তো আমরাও এখানে দেখব যেহেতু নগদান বই একটি খতিয়ান, সেহেতু নগদান বইয়ের একটি নগদ উদ্বৃত্ত দেওয়া থাকবে। আর নগদ উদ্বৃত্ত দেওয়া না থাকলে মনে করে নিতে হবে এটা একটি নতুন ব্যবসায় প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে মূলধন দেওয়া থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। দেখো, শরীফ ব্রাদার্সের কতিপয় লেনদেন ছিল নিম্নরূপ। 2019 মে 1 প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, অর্থাৎ এটি ছিল, এটি দিয়ে আমাদের হিসাব করতে হবে। এক ধরনের নগদান বইয়ের নিয়ম কি? ব্যবসা প্রতিষ্ঠানের যত নগদ অর্থের আগমন ঘটবে সেগুলো আমরা ডেবিট দিকে লিখব বা প্রাপ্তির ঘরে লিখব, আর যে লেনদেনগুলো দ্বারা কারবার থেকে বা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে সেগুলোকে আমরা ক্রেডিট দিকে লিখব। এজন্যই এই নগদান বইকে বলা হয় প্রাপ্তি ও প্রদানের হিসাব। এই নগদান বইতে শুধুমাত্র নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের নির্গমন লেনদেনগুলো লিপিবদ্ধ করব, অন্য কোনো লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্ত 12,500 টাকা, এই টাকাটা দিয়েই আমাদের হিসাব শুরু করতে হবে। 5 তারিখ দেখো, অতিরিক্ত মূলধন আনয়ন। কারবার প্রতিষ্ঠানের মাঝখানে নগদ অর্থের সংকট দেখা দিলে মালিক কোনো কোনো সময় কারবারকে অতিরিক্ত মূলধন হিসাবে কিছু টাকা বা অন্য কোনো সম্পদ দিয়ে থাকে। 8 তারিখে বলা হয়েছে নগদে পণ্য ক্রয়। আমরা জানি কোনো কিছু ক্রয় করলে কারবার থেকে নগদ অর্থ চলে যায়, আর চলে যাওয়া মানে প্রদান বা ক্রেডিট দিকে আমরা দেখাবো। মে 10 জামানের নিকট থেকে নগদে পণ্য বিক্রয়। বিক্রি করলে, যে কোনো কিছু বিক্রয় করলে আমরা জানি কারবারে নগদ অর্থের আগমন ঘটে। এজন্য আমরা এই লেনদেনটি প্রাপ্তি বা ডেবিট দিকে বসাবো। মে 12 আসিফের কাছ থেকে ঋণ গ্রহণ। কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলে কারবারে নগদ অর্থের আগমন ঘটবে, আর আগমন ঘটা মানেই হচ্ছে ডেবিট বা প্রাপ্তির দিকে লেখা। মে 15 বেতন অগ্রিম প্রদান। কাউকে বেতন অগ্রিম বা কোনো খরচ পরিশোধ করা হলে কারবার থেকে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, আর চলে যাওয়া মানেই প্রদান বা ক্রেডিট দিকে আমরা দেখাবো। 18 তারিখ দেনাদার হতে প্রাপ্তি। দেনাদার কারা? আমরা যাদেরকে সুবিধা দিয়েছি, বিনিময়ে এখন তাদের কাছ থেকে অর্থ পাচ্ছি। যদি টাকা পাই তাহলে কারবারের টাকা বেড়ে যাবে, এজন্য ডেবিট বা প্রাপ্তির দিকে আমরা লিখব। মে 20 মালিক কর্তৃক কারবার হতে উত্তোলন। মালিক তার নিজের প্রয়োজনে অনেক সময় কারবার থেকে টাকা বা অন্য কোনো পণ্য সামগ্রী উত্তোলন করতে পারে, তার মানে এই লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, এজন্য আমরা প্রদান বা ক্রেডিট দিকে লিখব। মে 25 আসবাবপত্র ক্রয়। ব্যবসায়িক প্রয়োজনে যখন কোনো কিছু ক্রয় করা হয় তখন ব্যবসা থেকে টাকা চলে যায়, তাহলে কোন দিকে লিখব? ক্রেডিট বা প্রদানের দিকে টাকা লিখব। কমিশন প্রদান। কমিশন প্রদান করার ফলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার নগদ অর্থ চলে যায়, তাহলে এই লেনদেনটি আমরা ক্রেডিট বা প্রদানের দিকে লিখব। তাহলে চলো আমরা কিভাবে সমাধানটি করব একটু দেখে নিই। যে কারণে নগদ অর্থের আগমন ঘটে অথবা নগদ অর্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যায়, সেই কারণটি হচ্ছে একটি পক্ষ। তাহলে আমরা নগদ অর্থের আগমনের কারণ, যে কারণে অর্থের আগমন ঘটেছে অথবা যে কারণে নগদ অর্থ কারবার থেকে চলে গেছে, সেই কারণটি আমরা প্রাপ্তি এবং প্রদানের দিকে লিখব। আমরা অন্যভাবে বলতে পারি, যদি এগুলো জাবেদা করতে পারি তাহলে জাবেদা, প্রত্যেকটা জাবেদায় তুমি দেখবে একটি করে নগদান হিসাব রয়েছে আর একটি করে অন্য একটি পক্ষ রয়েছে। নগদান হিসাব যদি এই জাবেদার মধ্যে ডেবিট হয় তাহলে টাকাটাও বসবে ডেবিট, আর নগদান হিসাব যদি ক্রেডিট হয় তাহলে টাকাটাও বসবে ক্রেডিট। এই নগদানের বিপরীতে যে হিসাব খাতটি রয়েছে সেই হিসাব খাতটি প্রাপ্তি অথবা প্রদানের দিকে লিখব। আমি একটু সমাধান করে রেখেছি সময় বাঁচানোর সুবিধার্থে, তোমাদের আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি।
প্রারম্ভিক নগদ উদ্ধৃত, অর্থাৎ এই অর্থটি দ্বারা কারবারের হিসাব শুরু হয়েছে। তাহলে এটা প্রাপ্তির পরে আমরা দেখাবো ব্যালেন্স বিডি লিখে, অর্থাৎ বিগত সময়ের হিসাব থেকে আমরা মাসের শুরুতে এই টাকাটি নিয়ে হিসাব শুরু করেছি। 12,500 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন। যেহেতু নগদ অর্থের আগমন ঘটেছে, কি কারণে আগমন ঘটেছে? মূলধন আনয়নের কারণে। এজন্য আমরা এখানে লিখেছি মূলধন হিসাব। 8 তারিখে বলা হয়েছে নগদে পণ্য ক্রয়। পণ্য ক্রয়ের ফলে টাকা চলে গিয়েছে। কি কারণে চলে গিয়েছে? ক্রয়ের কারণে। এইজন্য আরেকটি হিসাব খাতের নাম হচ্ছে ক্রয় হিসাব। 10 তারিখে বলা হয়েছে জামানের নিকট হতে নগদে পণ্য বিক্রয়। আমরা জানি বিক্রয়ের ক্ষেত্রে নগদও হতে পারে, বাকিতেও হতে পারে। যেহেতু স্পষ্ট করে নগদ কথাটি আছে, সেজন্য বিক্রয়, নগদ টাকার আগমন ঘটেছে বিক্রয়ের কারণে। এজন্য আমরা লিখব বিক্রয় হিসাব। 12 তারিখে রয়েছে আসিফের কাছ থেকে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ করার ফলে কারবারে টাকা বেড়েছে। এইজন্য ডেবিট দিকে আসিফের ঋণ হিসাব লিখব। 15 তারিখ বেতন অগ্রিম প্রদান। নগদ টাকা চলে যাওয়ার কারণ হচ্ছে অগ্রিম বেতন পরিশোধ করার কারণে। এজন্য অগ্রিম বেতন হিসাব লিখব। 18 তারিখে হচ্ছে আমার নগদ টাকার আগমন ঘটেছে। 18 তারিখ নগদ টাকার আগমন ঘটেছে কেন? দেনাদার থেকে টাকা পাওয়ার কারণে। এজন্য ডেবিট দিকে দেনাদার হিসাব লিখব। মে 20 তারিখ মালিক কর্তৃক কারবার হতে উত্তোলন। কারবার থেকে টাকা চলে যাওয়ার কারণ হচ্ছে মালিক টাকা তুলে নিয়েছে, আর মালিক কারবার থেকে টাকা তুলে নিলে লিখতে হয় উত্তোলন হিসাব। 25 তারিখ রয়েছে আসবাবপত্র ক্রয়। কি কারণে কারবার থেকে টাকা চলে গেছে? আসবাবপত্র ক্রয়ের কারণে। এজন্য আমরা লিখব আসবাবপত্র হিসাব। মে 28 তারিখ কমিশন প্রদান। কমিশন প্রদান করার ফলে কারবার থেকে টাকা চলে যায়। চলে যাওয়ার কারণ হচ্ছে কমিশন প্রদান করা, এজন্য আমরা লিখব কমিশন হিসাব। এবারে আমাদের প্রশ্নে যে লেনদেনগুলো ছিল সেগুলো অন্তর্ভুক্ত করা শেষ। আমরা দ্বিতীয় খতিয়ান অধ্যায়ে জেনেছি টি স্টকে কিভাবে ব্যালেন্স সিডি বা কিভাবে উদ্ধৃত বের করতে হয়। আমরা জানি নগদান বই, বা তুমি এটা সবসময় এক বাক্যে বলতে পারো, এক করা নগদান বইয়ে সবসময় নগদ উদ্ধৃত ডেবিট দিকে বেশি হবে, বা নগদান বইয়ের ডেবিট উদ্ধৃত প্রকাশ করে। এটা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসবে। নগদান বই সবসময় নগদের ডেবিট উদ্ধৃত প্রকাশ করে, কারণ নগদ প্রাপ্তির চাইতে নগদ পরিশোধ কখনোই বেশি হতে পারে না। যেমন আমার কাছে যদি 10 টাকা থাকে বা 10 টাকা যদি আমি পাই, তাহলে সর্বোচ্চ 10 টাকা খরচ করতে পারবো। যখনই আমি 11 টাকা খরচ করব, তখন কিন্তু আমার 1 টাকা কোনো না কোনো ভাবে বাকিতে হয়ে যাবে। কিন্তু বাকির কোনো লেনদেন আমরা এক করা নগদান বইতে লিপিবদ্ধ করি না। এই জন্য সবসময় এক করা নগদান বই ডেবিট দিকের লেনদেনগুলো বেশি হবে। আর আমরা জানি অন্য যে কোনো খতিয়ান করতে যে দিকের উদ্ধৃত বেশি সেই দিকের আগে যোগফলটা নামাতে হবে। তুমি ক্যালকুলেটর নিয়ে বসে যাও, যোগ করলে আমরা পেয়ে যাব 64,500। আগের মতোই দুই দিকের যোগফল আমাদের মেলাতে হবে। 64,500 থেকে ক্যালকুলেটরে 64,500 টাকা তুলে নিব, সেখান থেকে মাইনাস করব 8,000, মাইনাস করব 3,000, মাইনাস করব 2,000, মাইনাস করব 10,000 এবং 3,000। মাইনাস করার পরে তুমি চাপ দিয়ে সমানের চাপ দিয়ে দেখবা যে 38,500 টাকা রয়েছে। তার মানে কি ডেবিট দিকের চাইতে ক্রেডিট দিকে 38,500 টাকা কম রয়েছে। দুই দিকে সমান করার জন্য আমরা লিখেছি 38,500 টাকা। দুই দিকে সমান করার জন্য যা লিখতে হয় বা যে দিকে কম পড়বে সেই দিকটাতে হিসাব মিলানোর জন্য লিখতে হবে প্রতি মাসে বা যে মাসে আমরা অঙ্ক করছি সেই মাসের শেষ তারিখে, মে মাসের 31 তারিখ। যদি আমরা জুন মাসে অঙ্ক করি তাহলে এখানে হবে জুন মাস শেষ হচ্ছে 30 দিনে, এখানে হবে 30 তারিখ। তাহলে আমরা মে 31 ব্যালেন্স সিডি। এর অর্থই হচ্ছে দুই দিকে সমান করার জন্য যেদিকে টাকা কম হবে সেই দিকে আমরা কম টাকাটা লিখবো, এর নাম হবে ব্যালেন্স সিডি। তো এই দিকে টাকা কম হওয়ার অর্থ হচ্ছে ক্রেডিট দিকের তুলনায় ডেবিট দিকে 38,500 টাকা বেশি। আমরা সহজভাবে বিষয়টি মনে রাখতে পারি, যে দিকে টাকা কম হবে
সেদিকে আমরা যে মাসে অঙ্ক করব সেই মাসের শেষ তারিখে লিখব ব্যালেন্স শিট, এবং যেদিকে টাকা কম হবে ঠিক তার বিপরীত দিকে ওই পরিমাণ টাকা বেশি হবে। এই বেশিটাকে লেখার জন্য আমাদের লিখতে হবে যে মাসে অঙ্ক করব সেই মাসের পরবর্তী মাসের প্রথম তারিখ। যেমন আমরা অঙ্ক করেছি কোন মাসে? মে মাসে। এখন আমাদের ব্যালেন্স বিটি লিখতে হবে জুন মাসের 1 তারিখ। জুন মাসের 1 তারিখে আমরা ব্যালেন্স বিটি লিখে যে পরিমাণ টাকা ক্রেডিট দিকে কম করেছিল সেই পরিমাণ টাকাটাই আমরা লিখব। এজন্য আমরা অনেক সময় বলে থাকি যে যাহা সিডি তাহাই বিডি। যেদিকে সিডি হবে ঠিক তার বিপরীত দিকে বিডি হবে। সিডি যদি ডেবিট দিকে হয় তাহলে বিডি হবে ক্রেডিট দিকে। তো আমাদের এই অঙ্কটাতে ব্যালেন্স সিডি রয়েছে কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে ব্যালেন্স বিডি হবে ডেবিট দিকে। ব্যালেন্স সিডি ছিল ৩৮৫০০ টাকা, ব্যালেন্স বিডি হবে ৩৮৫০০ টাকা। এই হচ্ছে আমাদের এক ধরনের নগদান বইয়ের সমাধান। আশা করি বিষয়টি তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমরা বারবার দেখবে, আগে প্রশ্নগুলো দেখবে, প্রশ্নগুলো দেখে শুধু একটি জিনিসই মনে রাখবে যে নগদ অর্থের আগমন ঘটলে প্রাপ্তি বা ডেবিট দিকে লিখবো, কোনো কারণে কারবার থেকে টাকা চলে গেলে ক্রেডিট বা প্রদানের দিকে লিখবো। তোমরা আশা করছি এই অঙ্কটি তোমরা বাসায় করবে, এবং এটা করার পাশাপাশি আমি তোমাদের আরো একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ে এটা করার পাশাপাশি তোমাদের পাঠ্য বই ১০৭ পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে। ১০৭ পৃষ্ঠার এক করা নগদান বই প্রস্তুত করার জন্য একটি কাজ দেওয়া রয়েছে। এই অঙ্কটি করার পাশাপাশি তোমরা এই পাঠ্য বইয়ের কাজটি করে আগের মতোই বরাবরের মতোই তোমরা যেভাবে আমাদের ব্যাংক স্কুলের অনলাইনে বিবি হাই স্কুল মতিঝিল ঢাকায় যেভাবে তোমরা এইচডব্লিউ পাঠাতে সেইভাবেই তোমরা পাঠাবে। তার মানে কি, অঙ্কটি সলিউশন করে ছবি তুলবে, তারপর তোমরা নাম, শ্রেণী, শাখা, রোল নাম্বার এগুলো লিখে আমাদের বিবি হাই স্কুলের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুকের কমেন্টস বক্সে এগুলো আগামী 2 দিনের মধ্যে পাঠিয়ে দেবে। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, এবং অতি সত্বর আগামী 2 দিনের মধ্যে এগুলো পাঠিয়ে দিয়ে তোমরা নিজেরাও চর্চা করবে, এবং আমরাও যেন বুঝতে পারি যে তোমরা আমাদের সাথে রয়েছো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।